আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একদম টানটান উত্তেজনা। মানে এতটা উত্তেজনা যেটা আমরা যারা কম বুদ্ধির মানুষ তারা হয়তো টের পাচ্ছি না। কিন্তু কূটনীতি বুঝেন, আন্তর্জাতিক আইন বুঝেন এবং যারা কৌশলগত সামরিক বিষয়াদি নিয়ে গবেষণা করেন, বিশেষ করে যারা মিলিটারি এক্সপার্ট, তারা ঈশান কোণে কেবল সিঁদুর মেঘ নয়, তারা রীতিমতো রাজনীতি, অর্থনীতির সুনামি দেখতে পাচ্ছেন। একটা করে বলে নেই। প্রথমত বাংলাদেশে একজন নতুন ভারতীয় রাষ্ট্রদূত এলেন, দীনেশ ত্রিবেদী। অত্যন্ত প্রবীণ ভারতের একজন নামকরা রাজনীতিবিদ। যেন তেন রাজনীতিবিদ নয়। ভারতে যে কজন মন্ত্রী রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনাকে জানেন যে ভারতের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে আকর্ষণীয় মন্ত্রণালয় কোনটা? সেটা হলো রেল মন্ত্রণালয়। ভারতের মতো এত বড় রেল যোগাযোগ, এত বড় বিগ বাজেটের এবং পুরো দেশের মানে যেটাকে বলা হয় সবচেয়ে কৌশলগত এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সেটা হলো ভারতের রেল কমিউনিকেশন। কাজে যিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তার গুরুত্ব সরকারে সেই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে ধরুন প্রতিরক্ষামন্ত্রী, এদের সবার সাথে বেশি। এমনকি ৩ জনকে এক করলেও রেলমন্ত্রীর মানে সমান হয় না। এইজন্য এই মন্ত্রণালয়টা যাকে তাকে দেয়া হয় না। একেবারে ঝানু রাজনীতিবিদ। ২ নম্বর হলো সরকার যাকে তোয়াজ করতে চায়, পাত্তা দিতে চায়, বা সরকার কাউকে যদি খুশি করতে চায় যেকোনো একটা লোককে, তাহলে এই মন্ত্রণালয় তার হাতে দেয়া হয়। যেমন একটা সময় লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন সরকারের কাছে, তাকে এই মন্ত্রণালয় দেওয়া হলো। মমতা ব্যানার্জি একসময় কেন্দ্রীয় সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, তখন তাকে এই রেল মন্ত্রণালয় দেওয়া হলো। তো এই দীনেশ ত্রিবেদী ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সাবেক রেলমন্ত্রী। তো এরকম একজন রেলমন্ত্রী বাংলা জানা একজন মানুষ, তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হলো। এটা নজিরবিহীন ভারতের ইতিহাসে। রাষ্ট্রদূতের মতো পদ সাধারণত ফরেন সার্ভিস থেকে দেয়া হয়, অর্থাৎ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ক্যাডার আছে সেখান থেকে দেয়া হয়। তো সেই দিক থেকে একেবারে মন্ত্রী পদমর্যাদার, তাও রেলমন্ত্রী, তাও বয়স্ক, তারপরে বাংলা জানা মানুষ, তাকে কেন বাংলাদেশে পাঠানো হলো এই সময়টাতে? এবং তিনি প্লেনে এলেন না, দিল্লি থেকে এলেন না, তিনি পশ্চিমবঙ্গ থেকে বেনাপোল হয়ে পায়ে হেঁটে তারপরে সীমান্ত পাড়ি দিলেন। সীমান্ত পাড়ি দিয়ে তিনি কি বললেন? যে এই দেখুন, এদেশে যে কোনো সীমান্ত আছে এটাই তো আমার মনে হলো না, আমি কিভাবে দিব্যি পায়ে হেঁটে চলে এলাম? ইট মিনস আমরা যে সীমান্তটাকে দেখি, কাঁটাতারের বেড়া দেখি, ফেলানি লাশ দেখি, প্রতিদিন পুশ ইন দেখি, সীমান্তের ওপারে শুভেন্দু দেখি, বাংলা দখলের হুমকি দেখি, কিন্তু ভারতীয় রাষ্ট্রদূত তিনি কোনো সীমান্ত দেখতে পেলেন না। গেল এক। ২ নম্বরে খুব সহজ সরলভাবে তিনি কতগুলো কথা বললেন যে আমি এমন কিছু করব যাতে করে সবাই খুশি হয়, বেশিরভাগ মানুষ খুশি হয় বা সবাই খুশি হয়। এখন সবাই খুশি বলতে তিনি কেবল বাংলাদেশের ১৮ কোটি বা ২০ কোটি মানুষকে বললেন না, তিনি একত্র করে ফেললেন ভারতের ১৩০ কোটি বা ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, ১৬০ কোটি। এই ১৬০ কোটি মানুষকে তিনি বললেন এদের বেশিরভাগ লোক খুশি হবে। তাহলে এখন বলেন তো, ভারতের ১৫০ কোটি মানুষ কেন খুশি হবে? তিনি এমন কি করবেন? তারপর তিনি বললেন যে বাংলাদেশ এবং ভারত এরা যদি এক হয়ে যায়, একত্র হয়ে যায়, তাহলে তারা পৃথিবীর একটি পরাশক্তিতে পরিণত হবে। তো এখানে মানে যদি বাংলাদেশ আর ভারত কিভাবে এক হয়ে পরাশক্তি হয়,
ধরুন তাদের মধ্যে আমাদের সর্বোচ্চ রিলেশন রইল। বাংলাদেশ কি পরমাণু বোমা পাবে? তারা কি পরাশক্তি হতে পারবে? কিন্তু দুটো রাষ্ট্র যদি আপনি বাংলাদেশকে যদি ভারত দখল করে নেয়, তাহলে তারা হয়তো পরাশক্তি হতে পারবে। এই সকল কথাবার্তা যখন পক্ষেও বলতে পারেন, তিনি যেহেতু ঝানু কূটনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদ, তিনি যে কথাগুলো বলেন অনেকটা খেয়ালি মনে হতে পারে, কিন্তু তার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক কিছু ইন্ডিকেশন পাবেন। এবার আসেন দ্বিতীয় জায়গাতে। বাংলাদেশে গত ২ বছর ধরে দক্ষিণপন্থা বা দক্ষিণপন্থী রাজনীতির যে উত্থান ঘটেছে, সেই উত্থানের একদম শীর্ষ পর্যায়ে রয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী ইতিমধ্যে তাদের যাকে বলা হয় লজিস্টিক যে বিভাগগুলো রয়েছে, যেটা দিয়ে তারা রাজনীতি করে, তার মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টর ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইবনে সিনা হাসপাতাল, এরপরে আরও অসংখ্য প্রতিষ্ঠান, তারা যেগুলো বেহাত হয়ে গিয়েছিল সেগুলো গত ২ বছরে সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এর বাইরে প্রশাসনে যে তাদের অসংখ্য লোক তারা রিক্রুট করে রেখেছিল বিভিন্ন সময়টিতে, কেউ বিএনপি হয়েছিল, কেউ আওয়ামী লীগ হয়েছিল, কেউ হয়তো তাবলিগ হয়ে থাকতো, তাবলিগ জামাতের লোক, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন জামাতের। এদের একটা অংশ, বিশেষ অংশকে তারা তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে বলে দিয়েছে এরা আমাদের লোক। ছাত্র রাজনীতিতে তারা একটা বিরাট অংশকে, শিবিরের একটা বিরাট অংশকে ছাত্র দলের মধ্যে, ছাত্র ইউনিয়নের মধ্যে, তারপর ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এর মধ্যে ছাত্রলীগের মধ্যে যারা ঢুকে আছে তারা কিছু কিছু বা কেউ কেউ নিজেদের স্বরূপ উন্মোচন করে তারা বলার চেষ্টা করছে যে আমরা আসলে শিবিরের লোক। তো এভাবে জামাত যেটা ধরে নিয়েছিল যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে নেগোসিয়েশন চলছে বা যা কিছু চলছে তাতে করে তারা হয়তো ক্ষমতায় চলে আসবে। এবার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, যে ম্যাথমেটিক্যাল বা ম্যাটিকুলার ডিজাইনের কথা বলা হচ্ছে, ম্যাথমেটিক্যাল টার্মসের কথা বলা হচ্ছে, পলিটিক্যাল ম্যাথোলজি অ্যান্ড পলিটিক্যাল ম্যাথমেটিক্সের কথা বলা হচ্ছে, সব মিলিয়ে জামাত শতভাগ নিশ্চিত ছিল যে এবার এমিরেটস এবং খেলাফত দুটো একসাথে প্রতিষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আমিরুল মোমিনিন তাদের থাকবে, খলিফা তাদের থাকবে, প্রেসিডেন্ট তাদের থাকবে, স্পিকার তাদের থাকবে, সেনাপ্রধান তাদের থাকবে, এভরিথিং। কিন্তু মধ্যে থেকে যেন কি হয়ে গেল। তো হয়ে যাওয়ার ফলে কি হলো, নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, জামাত বিরোধী দলীয় নেতা হয়ে গেল। তো এরপরেও সবকিছু স্বাভাবিক ছিল, এখানে একটা জাতীয় সরকার হতে পারত, যেহেতু তাদের মধ্যে দীর্ঘকালের একটি সম্পর্ক। আর যদি গুজবকে আমরা বিশ্বাস করি, গুজবটা হলো এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদে এসেছে। এই সরকারকে আনা হয়েছে, ডক্টর ইউনূস পাস ছিল না, বিকজ তার কোনো পলিটিক্যাল উইং ছিল না, এজন্য। এই সরকারকে আনা হয়েছে, এনসিপি জামাত ফেল করেছে এজন্য। এই জন্য এনসিপিকে এবং জামাতকে একত্র, আমি আবার বলে নিচ্ছি এগুলো কিন্তু গুজব, এনসিপি এবং জামাত তাদেরকে একত্র করে দেওয়া হয়েছে মুরব্বীদের হুকুমে। আর সরকারকে ক্ষমতা আনা হয়েছে, বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে, আর মুরব্বীরা বলেছে তোমরা মিলেমিশে থাকো, নিজেরা ঝগড়াঝাটি করো না। এভাবেই চলছিল। এবং তার প্রেক্ষিতে আমরা অনেক নজিরবিহীন ঘটনা দেখলাম। হয়তোবা তার প্রেক্ষিতে হতে পারে বা এমনি হতে পারে, দুটো কারণ, মানে গুজবের কারণ হতে পারে, গুজব ছাড়াও হতে পারে। সেটা হলো জনাব তারেক রহমান, এনসিপি প্রধান আসিফ, মানে যাকে বলা হয় এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তার বাসায় দেখা করতে গেলেন, নজিরবিহীন ঘটনা। সবাই হায় 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 হায়, এত মহান শাসক কি আর হয় এই বাংলায়। তারপর তিনি গেলেন আমিরে জামাতের বাসায়, সবাই বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা এ দৃশ্য দেখার জন্য বোধহয় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল, এই বাংলা এটা কি সম্ভব? তাই হলো। এই দুজনের সাথে দেখা করার পরে দেখা গেল আরেকজন লোকের সঙ্গে তিনি দেখা করতে গেলেন, সেইটা হলো পীরে চরমোনাই। তো পীরে চরমোনাই এখানে তিনি কেন গেলেন, কীভাবে গেলেন, কিছু বলা যাবে না। তবে ধরে নেওয়া হতো পীরে চরমোনাই খুব নির্মমভাবে তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছিলেন। তো সেই সমালোচনার প্রেক্ষিতে এমন সব কথা বলেছিলেন, তার চাঁদাবাজি নিয়ে, তার
কোমরের হাড্ডি ভেঙে ফেলা নিয়ে, সেনাবাহিনী তাকে ওয়াকা করার সময় কীভাবে বেদম পিটুনি দিয়েছিল এবং সেটা যে একেবারে সঠিকভাবে দিয়েছিল, উচিত কর্ম করেছিল, এমনি এমনি দেয়নি, বিনা কারণে দেয়নি, একদম যেমনি মানে কুকুর তেমনি মুগুর, এরকমভাবে সেনাবাহিনী তাকে মেরেছিল। এই কথাটা প্রকাশ্যে জিহাদি জোশ নিয়ে বলার ক্ষমতা সেই পীরে কামেল, তারপর চরমোনাই পীরের যিনি ছোট ভাই এবং ছোট পীর, তিনি এটা বলেছিলেন। এবং তারেক রহমান সাহেব তার সঙ্গে দেখা করতে গেলেন। সবাই মনে হলো যে এই তো রাজনীতি, এটাই তো বলে উদারতা। শুধু তাই নয়, আবার কি একটা অনুষ্ঠানে দেখা গেল যে একই মঞ্চে বসে প্রধানমন্ত্রী এবং এই ফাইজুল করিম সাহেব, তিনি চরমোনাই পীর, কি যেন একটা অনুষ্ঠান করছেন। তো এটা যে চলছিল, সেখানে দেয়ার মাইট বি এ প্রেসক্রিপশন, এইভাবে তোমাকে এই কাজগুলো করতে হবে, এই প্রেসক্রিপশন হয়তো ছিল বা হয়তো ছিল না, হোয়াট এভার মেবি, কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি এবং আমরা আশ্চর্য হয়েছি এবং আমরা ধারণা করেছি যে বাংলাদেশে একটা সম্মিলনের রাজনীতি হবে, সমঝোতার রাজনীতি হবে এবং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আন্দোলনের পক্ষে যে সকল শক্তি যারা ছিলেন তারা সবাই একত্র থাকবে। কিন্তু ৩ মাসের মাথায়, ৯০ দিনের মাথায় সব হিসাব এলোমেলো হয়ে গেছে। রাজপথে ঘন ঘন আওয়ামী লীগের মিছিল হচ্ছে, আর সেই মিছিল ঠেকানোর জন্য আগে হই হই রই রই করে যেভাবে এনসিপির লোক ছুটে যেত, সমন্বয়করা ছুটে যেত, শিবিরের লোক ছুটে যেত, তারা কেউ মানে যাচ্ছেন না। অন্যদিকে ছাত্রদল, তারপর বিএনপির যারা লোকজন, এই গত ২ বছরে তারা যে সাহস দেখিয়েছেন বা শক্তি দেখিয়েছেন, এই গত ৩ মাসের এই লাস্ট মান্থে ব্যাপকভাবে যখন ছাত্রলীগের মিছিল হচ্ছে, কোথাও বিএনপির লোকজন ফেরাতে পেরেছেন, পুলিশ ফেরাতে পেরেছে, বাধা দিতে পেরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। বরং কোনো কোনো জায়গাতে, যেটা পেপারে আমরা দেখেছি, যে আওয়ামী লীগের লোকজন মাইকে ঘোষণা দিয়ে বিএনপির লোকজনকে বেদম হারে পিটিয়েছে। আর সেই পিটানির দৃশ্য দেখে জামাতের লোকজন কি করেছে জানি না, হয়তো গড়াগড়ি করে হেসেছে, তারপরে শেষে কাতুকুতু দিয়ে হেসেছে যে হা হা হা, আমাদের সঙ্গে পাঙ্গা, এবার দেখো কত ধানে কত চাল। তো এইভাবে আসলে বাংলাদেশের রাজনীতি একেবারে টান টান উত্তেজনায় রীতিমতো ক্ষীর হয়ে পড়েছে। এর মধ্যে শেখ হাসিনা একেবারে দিনক্ষণ দিয়ে বলে ফেলেছেন যে আগামী ৬ মাসের মধ্যে আমি বাংলাদেশে আসছি, দেখি তোমরা কি করতে পারো। আর আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা আগস্ট মাস, ১৫ই আগস্টকে টার্গেট করে, একেবারে টার্গেট করে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তো এই ১৫ই আগস্টকে টার্গেট করে যখন একটা থ্রেট দেওয়া হচ্ছে, সেই থ্রেটের কারণে যদি আওয়ামী লীগের লোকজন একটা পটকাও ফোটায় বা ধরেন কিছুই করলো না, তবুও যেদিন থেকে থ্রেট দিয়েছে সেই দিন থেকে পুরো আগস্ট মাস জুড়ে সরকারের সমস্ত মেশিনারিজগুলো আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর জন্য যখন ব্যস্ত থাকবে, ঠিক সেই সময়টিতে আওয়ামী লীগ তার রাজনীতির যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলে দেবে অন্য জায়গাতে, যেখানে সরকারি বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত নয়। এগুলো একটা রসায়ন। ২ নম্বর হলো যে বিরোধিতা আওয়ামী লীগের সঙ্গে হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের অবর্তমান, আওয়ামী লীগের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অদৃশ্য, তারা গুপ্ত, তারা নির্বাসিত, তারা যা কিছু করছে বলতে গেলে গেরিলা কায়দায় করছে। আইএসের মতো, আল কায়েদার মতো তারা এখন কার্যক্রম চালাচ্ছে, তারা হরকাতুল জিহাদের মতো কর্মকাণ্ড চালাচ্ছে, তারা আনসারুল্লাহ বাংলা টিমের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। তো এই যে তারা দাউদ ইব্রাহিমের মতো কাণ্ড কারখানা চালাচ্ছে, ফলে তাদেরকে ধরা যাচ্ছে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বিএনপি। এবং বিএনপি সেই ১৭ বছর পরে এসে মানে ঠিকমতো দাঁড়াতে পারেনি, ঠিকমতো বসতে পারেনি, অ্যাডমিনিস্ট্রেশন হাতে আনতে পারেনি। এই একেবারে ফার্স্ট ডে থেকেই আওয়ামী লীগ মানে একেবারে তৃণমূল জায়গা থেকে তারা আঘাত দিচ্ছে। অর্থাৎ আপনি গিয়ে দেখুন যে মিছিলগুলো হচ্ছে, তারা কিন্তু ঢাকা শহরে করছে, বাট ওটাকে তারা লাইমলাইট আনছে না। তারা সবচেয়ে বড় মিছিলটি করছে একটা ইউনিয়নে, তারা একটা দুর্ঘটনা ঘটাচ্ছে বড়জোর একটা উপজেলাতে, কিংবা ধরুন রাজশাহীতে, অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, ঘণ্টাখানিক কুমিল্লা শহরে। এই ঘটনাগুলো ঘটিয়ে
মানে পুলিশ প্রশাসন সবাইকে অপ্রস্তুত করে দিচ্ছে, আউট অফ ইমাজিনেশন। এবং তারাই কারা কারা এই ঘটনায় আছেন তারা বুক ফুলিয়ে ইন্টারনেটে ছবি ছেড়ে দিচ্ছেন। এই যে কাজগুলো যখন হচ্ছে, তখন আওয়ামী লীগকে সরকার পাচ্ছে না। না পেয়ে তাদের যত রাগ, যত ক্রোধ, যত ক্ষোভ, হয়তো বিএনপির যে ক্ষোভ সেগুলো জামাতের উপর ঝরে পড়ছে, এটাও হতে পারে। আবার আওয়ামী লীগের একটা চাল হতে পারে, সরকারের ভিতরে তাদের লোক আছে, জামাতের মধ্যেও তাদের লোক আছে। তো এই চালের কারণে কি হলো না, এই বিএনপির সাথে জামাতের একটা সত্যিকারাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে। আর যখন ক্ষমতাধর লোক কাউকে দুর্বল মনে করে, তখন যে কাজটি করে তার সম্পত্তির উপরে, তার দুর্বল দুর্বল জায়গাগুলোতে সে আঘাত করে। সন্তানের উপর আঘাত করে, স্ত্রীর উপর আঘাত করে, কন্যার উপর আঘাত করে। তো সেই দিক থেকে এখন জামাত ইসলামের যে দুর্বল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আঘাত করছে। ইসলামী ব্যাংক, তাদের বন্ধু প্রতিম প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেখানকার এই যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দেওয়া, এই সবগুলি হলো রাজনৈতিক যে বিরোধ আছে বা বিরোধ নাড়াচাড়া দিয়ে উঠছে। আগামীতে জামাত এবং বিএনপি যখন একটা মুখামুখি অবস্থায় চলে যাবে, এটার একটা ইঙ্গিত। এটা যখন চলছে ঠিক সেই সময়টিতে আরেকটি খবর চাউল করা হয়েছে। সেই চাউল করা খবরটি হলো বাংলাদেশের উত্তরবঙ্গে একটা বিরাট রামের মূর্তি তৈরি হচ্ছে। প্রমাণ ছিল হয়তো এই প্রকল্পটি আওয়ামী লীগ জমানাতে শুরু হয়েছিল, আবার ইউনূসের জমানাতে হয়তো এটা বন্ধ ছিল, বর্তমান সরকার আমলে সেটা হয়তো আবার নতুন করে চালু হয়েছে, বিরাট একটা রাম। এবং এটা নিয়ে জামাতের যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য হলো যে গেল উত্তরবঙ্গ তারা এই নিয়ে নেবে এই কারণে যে এই যে রামের যে মূর্তি, এটা তো বাংলাদেশে আসলে এতগুলো রাম মূর্তি, এটা বাংলাদেশের যারা তৌহিদি জনতা তারা যদি মেনে না নেয় এবং ওখানে যদি কেউ একটা ঢিল ছুঁড়ে, অমনি সঙ্গে সঙ্গে ভারতে একটা জিহাদি অবস্থা শুরু করে দেবে যে কি আমাদের রামের গায়ে হাত দিয়েছে। আচ্ছা, রামের এই মূর্তিটি যদি রমনাতে হতো, মানে ঢাকাতে তাদের সবচেয়ে বড় মন্দির রমনা মন্দির, কালী মন্দির, সেখানে হতে পারতো, কিংবা জয়কালী মন্দির হতে পারতো, অথবা ধরুন এই যে পুরনো ঢাকার বকশীবাজারে তাদের যে মন্দির রয়েছে সেখানে হতে পারতো। কিন্তু তা না করে এটা উত্তরবঙ্গে কেন করা হলো? উত্তরবঙ্গে করা হয়েছে যে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর, চিকেন নেক, এসব মিলে সেখানে একটা হৈ হৈ রব আছে, একটা ওসিলা দরকার। সেই ওসিলার জন্য হয়তো সেখানে কৌশলে একটা রাম মন্দির তৈরি করা হয়েছে বা রামের মূর্তি তৈরি করা হয়েছে। এই কথা এখন ইসলামের যারা গ্রুপ আছে তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা অশনির সংকেত। তো সব মিলিয়ে এই রামের মূর্তি তৈরি করা, এই দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ আগমন, তার সঙ্গে সঙ্গে যদি অন্যান্য বিষয়গুলো আপনি একত্র করেন, আপনার কাছে কি মনে হয় সব কিছু কি খুব স্বাভাবিকভাবে যাচ্ছে, বা আগামীতে সবগুলো কি খুব স্বাভাবিকভাবে এভাবে যাবে? ঘটনা যাই হোক, মহান আল্লাহ আমাদের এই দেশের প্রতি তার রহমত বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।